থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র দাখিল। সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়ায় সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন। আমি ধন্যবাদ জানাই যে এই সরকারকে আমাকে ওনারা যোগ্য মনে করেছিলেন, আমাকে এখানে নিয়োগ দিয়েছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। ব্যারিস্টার সুমনের কাছে অব্যাহতি পত্র পাঠানোর কথা কি কারণে? আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি, মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি। আমি নিজেই যদি সময় না দিই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নেই, তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখবেন। শিরোনামে বিভিন্ন জায়গার নিউজ থেকে কালেক্ট করে আপনাদেরকে এই নিউজের প্রচার সম্পর্কে আমি ধারণা দিতে চলে এসেছি। এদিকে ব্যারিস্টার সুমন বলেছে আমি পদত্যাগ করছি, কিন্তু কেন ব্যারিস্টার সুমন সাংবাদিকদের কাছে বলেছেন আমি পদত্যাগ করছি, এই সূত্রটাই ধরে আজকে এই ভিডিওটার শেষ অংশে আপনাদেরকে প্রমাণ করে দেব ব্যারিস্টার সুমন সত্যি আজকে পদত্যাগ করেছেন কি না। ব্যারিস্টার সুমন বারবার মানুষের মাঝখানে এসে বলছেন উনি পদত্যাগ করেছেন, এবং এই পদত্যাগের সূত্রটা কোথা থেকে কীভাবে আসলো এই সূত্রটা আপনাদেরকে প্রমাণ করতেই আমি এসেছি মোহাম্মদ তৌসিকুল ইসলাম। দর্শক, প্রথমেই আপনাদেরকে আমি একটা আলোচনা দেখাতে চাই। ব্যারিস্টার সুমন বিভিন্ন জায়গার থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ হচ্ছে, এবং আপনারা বিগত এই অংশে দেখেছিলেন যে ব্যারিস্টার সুমনকে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ওনাকে বিভিন্নভাবে শত্রুরা অত্যাচার করছে, চাপ দিচ্ছে। তাহলে কি ব্যারিস্টার সুমন এই সূত্রটাকে কাজে লাগিয়ে উনি চলে যেতে চাচ্ছেন ব্যারিস্টারি থেকে, নাকি উনি চলে যাচ্ছেন এমপিগিরি থেকে বাদ দিয়ে? দর্শক, ব্যারিস্টার সুমন মূল ধারণায় একটি জানিয়েছে আমাদেরকে, যে জিনিসটি আমরা পেয়ে গেছি সেই জিনিসটি হলো ব্যারিস্টার সুমন বোঝাতে চেয়েছেন যে আমি যেখানে কাজ করব, আমি যে প্ল্যাটফর্মে কাজ করব, সেখানে থেকে যদি নিজের স্বাধীনতা না পাই এবং স্বাধীনতা নিয়ে আমি যদি জনগণের পাশে দাঁড়াতে না পারি, সঠিক কাজ করতে না পারি, তাহলে আমি এখানে কাজ করে আমার কোনো প্রয়োজন নেই, কোনো ফায়দা নেই। চলুন ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য আমরা এখানে একটা অন্যায় হয়েছে, এটা একটা প্রতিষ্ঠিত আদালতে ট্রায়ালের মাধ্যমে, বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথাও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলা হয়েছে, আইজিপি মহোদয়কে বলা হয়েছে। তো এখানে কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি আছে, ক্রিমিনালিও মামলা হবে। আদালত নিজেই মামলা করতে পারতেন, আদালত মামলা ক্রিমিনালি করুক আর না করুক, কিন্তু ইন্টারনালি পুলিশের ইন্টারনালি তো তাদের বিভাগীয় মামলাটা তো জরুরি ভিত্তিতে করা দরকার ছিল, অ্যাকশন নেওয়া দরকার ছিল। আমি এখন পর্যন্ত যতটুকু জানছি যে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তাইলে আপনি এদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, তাইলে পুলিশের বিরুদ্ধে যারা পুলিশের মধ্যে যারা অসৎ, যারা প্রমাণিত হবেন যারা অসৎ, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, তাইলে পুলিশের বিরুদ্ধে বা পুলিশের ব্যাপারে মানুষের আর বিশ্বাস থাকবে না। আর পুলিশ ফোর্সটা হচ্ছে একটা ডিসিপ্লিন ফোর্স, এখানে মানুষের যদি বিশ্বাস না থাকে, তাইলে হবে কি, আপনি প্রত্যাশা অনুযায়ী পুলিশ আর কাজ করতে পারবে না। আমি মনে করি যে এর চেয়ে ভালো উদাহরণ, ভালো সুযোগ তো হইতে পারে না। আমি মনে করি আইজিপি মহোদয় অবশ্যই এই অনুযায়ী যত দ্রুত উনি ব্যবস্থা নেবেন এবং মানুষের সামনে প্রমাণ করবেন যে সে যেই হোক, পুলিশ হোক বা সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না। সে যদি আইন লঙ্ঘন করে, তাহলে তাকে বিচারের মুখোমুখি বা তাকে পানিশমেন্টের মুখোমুখি হইতে হবে। অবশ্যই অবশ্যই ধরেন একটা জিনিসের বিচার যদি না হয়, তাহলে অসংখ্য অপরাধের জন্য আরেকটা উৎসাহ দেওয়া হয় বা মোটিভেট করা হয়। তো এটা তো আমাদের চেয়ে পুলিশের অফিসাররা আরো ভালো বুঝে। সুতরাং আমি মনে করি যে এটা যদি বুঝে থাকেন, তাহলে অন্তত তারা এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি, এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লোকই হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে, এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্মঘরে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা, এই তোমরা সরো না এখান থেকে, এই তোমরা সরো না, এদেরকে দেখতে দাও। 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে।
এর মধ্যে ধর্মগড় ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই, হয়তো খারাপ পরে হইতেও পারে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন, তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলেও আমার একটা আদর্শের ভাই হচ্ছে গিয়ে টুটুল। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে, তারা কি ওই আগের মতোই মজা মারে পজা পায় আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা। তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাইসা উঠছে যে আমার দাফন কাফনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনারঘাটের দায়িত্ব নেবে। শুনেন, মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছি, বরাদ্দ পাইছি প্রায় 31 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি হইল কি আমার বছরের পর বছর আইবা আমি রাস্তা বানাইবো খালি, তো এইটা বাদ দিলে কত থাকে? 6.5 কোটি থাকে। 6 কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ এটা বানাইতেছি। তা আমার প্রশ্ন হইল 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 39 আপনারা 5 টাকা পাইতো নিলাম, কোনো ঘোষণা আইছিলেন, টাকা গেল কই? হ্যাঁ, আরে 4.5 মাসে যদি অত টাকা বানাইতে পারি, অত টাকা আনতে পারি। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি যেই প্ল্যাটফর্মটায় কাজ করতেছি, যাদের সঙ্গে কাজ করতেছি, জনগণের সঙ্গে কাজ করতেছি, এবং আমি যখন কোনো প্রতিবাদমূলক কাজ করতে যাচ্ছি, কারোর নামে মামলা করতে যাচ্ছি, দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করছে, যখন তাদের প্রতিবাদ করতে যাচ্ছি, তখন আমার পিছনে হাজার হাজার শত্রু দাঁড়িয়ে যাচ্ছে, আমার পিছনে এমপি মন্ত্রীরা দাঁড়িয়ে যাচ্ছে। বিশেষ করে আমি কত টাকা বেতন পাই, আমি যখন এটা প্রকাশ করলাম, আমি কত টাকা বরাদ্দ পেয়েছি যখন আমি প্রকাশ করলাম, তখন আমার পিছনে সবাই শত্রু হয়ে গেল। কিন্তু প্রশ্ন আমার, এই দেশ জনগণের জন্য, এই দেশের যে মাটি আছে, এটা সবই বঙ্গবন্ধু যেভাবে তৈরি করে থুয়ে গেছেন আমাদের জন্য, কিন্তু সেইভাবে তো আমরা পরিচালনা করতে পারছি না। আমরা স্বার্থের জন্য হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে যাচ্ছি, আমরা হাজার হাজার কোটি টাকা সম্পদ তৈরি করে দেশে বসে থাকছি রাজত্ব নিয়ে, কিন্তু এই সম্পদগুলো তো হচ্ছে জনগণের, আর জনগণের সম্পদ নিয়ে যদি আমরা চলাফেরা করি, খাই, তাহলে সেই দেশে এবং সেখানে কখনোই কোনো দিন কোনো কারণে আমরা ভালো থাকতে পারবো না। আর ভালো থাকতে পারবো না বিধায় আমি নিজেকে নিজের কাছ থেকে সরিয়ে নিতে চাচ্ছি। কেননা আমি ইদানিং কয়েকটা মামলা নিয়ে যখন লড়তে গেছি, তখন এই মামলার পিছনে অনেক হুমকি ধামকি সৃষ্টি হয়েছে, আর এই হুমকি ধামকি সৃষ্টির কারণেই চাপের মুখে পড়েই আমি পদত্যাগ করছি, সেটাও প্রশ্ন না। আমি জনগণের পক্ষে কাজ করতে যদি নাই পারি, তাহলে আমার এই পদ নিয়ে কী লাভ? তাই আমি এই পদটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এই পদটি আমি ছেড়ে দিয়েছি। বরং এই পদটি ছেড়ে দেওয়ার মূল কারণটা আপনারা এই পাঠে জানতে পারবেন যে কি কারণে উনি ছেড়ে দিচ্ছে। পদত্যাগ করলেন কি কারণে? অনেকদিন তো ট্রাইব্যুনালে কাজ করছি নিষ্ঠার সাথে, ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছি, অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম, তো এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না। তো আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি, মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি, আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই, তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে, তা আমার মনে হয় এটা থেকে চলে যাওয়াই আমার মনে হয় অনেক। অন্য কোনো বিকল্প ছিল কিনা? না, আর কোনো বিকল্প দেখেন, আমি ওই কাজগুলো করে তো আনন্দ পাচ্ছি, যেগুলো সামাজিক কাজ, এগুলো যেহেতু আনন্দ পাচ্ছি, তো
তো যে কাজে আমি আনন্দ পাচ্ছি, যে কাজে আমার অনেক মনের মধ্যে তৃপ্তি আসে, এই কাজে আমি সময় দিতে চাই। যেখানে নির্যাতিত নিপীড়িত মানুষের যন্ত্রণা থাকবে, আওয়াজ থাকবে, এখানে আমি দাঁড়াইতে চাই। আমি একজন ব্যারিস্টার হিসাবে, ধরেন প্রসিকিউটর হিসাবে রিজাইন করলে আমি তো ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে তো রিজাইন করছি না, বা এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি, এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াই। অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান, ঘটনা কি সত্য? না, আপনি দেখেন, সেবা, রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য, তাই এমনি যদি আমি সেবা করতে পারি, এটা কি রাজনীতি না? আপনি যত ভালো ভালো ফরম্যাটে সেবা করতে পারবেন, আমি মনে করি এটা হবে তরুণদের জন্য। আমি যদি ভালো কাজ করে যেতে পারি, যেহেতু আমার ফলোয়ার গ্রুপ বেশি, আমাকে অনেকেই ফলো করেন, আমি যদি সেবা করতে পারি, এরকম একটা জিনিস তৈরি, মানে উদাহরণ তৈরি করতে পারি, অনেক ইয়াং মানুষ আসবে, এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সফলতা। মানুষের সেবা করার কথা বলেই এদেশে সবাই রাজনীতি করে, জনসেবা করার কথা বলেই রাজনীতি করে। তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না? মানে আমি দেখেন, আমি সেবাইটা করি না, এই সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায়, এর চেয়ে বড় সফলতা কি হইতে পারে? রাজনীতি করবেন কিনা, আর আমাদের দেশের রাজনীতিটাকে নেগেটিভ বানাই ফেলছে। রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস, এটাকে এখন রাজনীতি করা মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে। আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই। তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণভাবে সক্রিয় হচ্ছেন না? মানে সক্রিয়তা বলতে কি বোঝায়? আমি শুধু পুরাটাই সেবা করতে চাই। এখন এই সেবাতেই তো অনেকে বলতে পারেন যে আমি সক্রিয় রাজনীতিবিদ, এটা ডিপেন্ড করবে যে যেভাবে নিচ্ছেন, কিন্তু আমি মননে মানসিকতায় আমি সবসময় মনে করি সেবাটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। মানে আপনি মূলত সেবার দিকে যাচ্ছেন, রাজনীতিক দিকে সময় দেওয়ার জন্য না? না, সেবাই করতেছি, সেবাই তো রাজনীতি। আমি মনে করি রাজনীতি করার জন্য সেবা না, সেবাই তো রাজনীতি। আপনারা আশ্চর্য হইবেন, গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে 50 লাখ এলজিডি। আমি গিয়া কইলাম যে 50 লাখে কি ব্যারিস্টার সুমনে রইব? আপনি জানেন না আমি সৎ মানুষ, আমি টাকা খাই না। হয় ঠিক আছে, যাই নাই, দায়িত্ব না কইল যে তাই 50 থেকে ডাবল করে মাধবপুরে 1 কোটি টাকা দিয়ে দাও। ওই আজকাল সিটি আইতেছে 1 কোটি। এর আগে আমারে দিয়া দিছেন আরো 75 লাখ খালি মাধবপুরের লেগে। এটা গত সপ্তাহের খাস। আমি এখন দেখি যে খরচ করে কুল ভাই না, খালি ভাই না মানুষ যারে দিয়ে খামটা করাইতাম। আমার ডর লাগে যে টেকা দিলে নি আগের তাল ধরে, আমারও বিদায় দিবা না নি। কারণ আমি জানি এর লেগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনারা ভাই হইতে পারলে বইরাও আমি শান্তি পাইব। পর্যটন নগরী বানাইতাম। যে আমি কেমন ফকিন্নি এমপি, যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব চিন নাই, আর তারও তো গার্ডিয়ান, আমি তারও তো চালাইতে হবে। আমার আর কি নাম শুনেন, দেখেন, এই যে আব্দুল্লাহ, ওর নাম হচ্ছে গিয়ে আব্দুল্লাহ, এ হচ্ছে গিয়ে এই কথা বলো না, এই আব্দুল্লাহ যে শক্তভাবে বললো যে আমি আমার যে স্কুল এটার কি নাই, টিন নাই, এইটাই লেগে আসল নিউজ। টয়লেটে আছে কিন্তু সমস্যা। দেখেন এই বাচ্চা ছেলেটা, এ কিন্তু একদিন না একদিন দেখবেন, ওরে যদি ভালো করে নারিশ করা যায়, একদিন আপনি চিনে রাখেন, এই হয়তো পরবর্তী এমপি হবে, দেখবেন আপনি মাধবপুর। এবং আমার লজ্জা লাগতেছে যে আমি এমন এক এলাকার এমপি, যে আমি কেমন ফকিন্নি এমপি, যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে যে। দর্শক, ইতিমধ্যে আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। এই ভিডিওতে আপনারা যে কথাগুলো জানতে পেরেছেন, যে কথাগুলো বুঝতে পেরেছেন, সেই কথার সূত্র ধরে ব্যারিস্টার সুমন অনেক দুঃখ প্রকাশ করেছেন দেশের মানুষের কাছে, দেশের জনগণের কাছে, এবং দেশের বড় বড় কর্মকর্তা কর্মচারীদের কাছে, এবং এমপি মন্ত্রীদের কাছে। উনি একটা জিনিস বুঝাতে চেয়েছেন যে আমি কাদের কাছে থাকব, আমি কাদেরকে নিয়ে চলব, যারা আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে চলে আমি কখনোই এখানে থাকতে পারবো না। আমি তাই আমি একাই দায় স্বীকার করে চলে যেতে চাচ্ছি, এবং আমি চলে যাব, এটাই সঠিক। কিন্তু এই সমস্ত কথাগুলা ব্যারিস্টার সুমন যে বলেছে অনলাইন মাধ্যমে এসে, আসলে এটার প্রমাণ আপনাদেরকে আমি জলজন্তভাবে এই ভিডিওর অংশে দিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছু আলোচনা, এই সমস্ত কিছু ভিডিওর যে সমস্ত চিত্র আপনাদেরকে দেখানো হয়েছে, এগুলো কিছু মানুষের বানোয়াট,
কিছু জিনিস সৃষ্টি করে এগুলাকে একটার পর একটা সাজিয়ে সেগুলোকে সত্য প্রমাণ করার চেষ্টা করছে। তাই ব্যারিস্টার সুমনের আজকের এই ভিডিওটাও সত্য প্রমাণ নয়, এটাকে মিথ্যা প্রমাণ করছি আমি, কেননা ব্যারিস্টার সুমন এখনও পদত্যাগ করেন নাই। এই ভিডিওটা জন্ম হয়েছিল আজ থেকে 2 বছর আগে। এই ভিডিওটা উনি যে প্রসিকিউটর পদে ছিলেন, সেই পদ থেকে যখন এই পদত্যাগ করছিলেন তখনকার এই ভিডিওটাকে নিয়ে বিভিন্নভাবে প্রচার করছে। আপনারা এটা থেকে অবশ্যই সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।